স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। আজ জানাবো রাজশাহী বিভাগের জেলাগুলোর খবর, সঙ্গে থাকছি শারমিন মাহমুদ। নাসা সদর দপ্তরে যাচ্ছেন রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী। আগামী 25 মে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তারা, ফিরবেন এক সপ্তাহ পর। কিভাবে তারা এই অসাধ্য সাধন করলেন সেই গল্পটাই শোনাবো এবার আবরার শাহের রিপোর্টে। Award goes to Team Voyagers for their project Aqua Explorer. আকাশ ছোঁয়ার স্বপ্ন থেকেই নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপ চ্যালেঞ্জে অংশ নেয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বপ্নবাজ 5 তরুণ খালিদ সাকিব, আব্দুল মালিক, সাখাওয়াত হোসেন, ফাহমিদা আক্তার এবং আতিক। পৃথিবীর বিশুদ্ধ পানিচক্র এবং এর সুষ্ঠু ব্যবস্থাপনার কৌশল বিষয়টি সহজভাবে শেখাতে অ্যাপ তৈরি করে অবশেষে স্বপ্নের ছোঁয়া পেয়েছেন তারা। শিক্ষার্থীরা জানান, একাধিক ধাপ পেরিয়ে হ্যাকাথনে অংশ নেন তারা। তাদের প্রজেক্টের নাম দেন অ্যাকোয়া এক্সপ্লোরার। কিভাবে তারা এই অসাধ্য সাধন করলেন সেই গল্পটা শোনা যাক তাদের মুখেই। আমাদের টপিকটা ছিল বেস্ট স্টোরি টেলিং ক্যাটাগরিতে। তো যেখানে আসলে বোঝানো হয়েছে যে আমাদের পৃথিবীতে প্রায় 370 কুইন্টিলিয়ন গ্যালন পানি থাকে, কিন্তু আমরা যদি দেখি যে এর মধ্যে মাত্র 0.01% হলো বিশুদ্ধ পানি। তো এই যে গ্লোবাল ওয়াটার সাইকেলটা আসলে কিভাবে কাজ করছে এবং এই যে একটা মহামূল্যবান সম্পদ পানি, এইটা আমরা যে নষ্ট করছি বা জলবায়ু পরিবর্তনে এই পানির ভূমিকাটা কীরকম, তো এইটাই আমাদের স্কুল কলেজের বাচ্চাদেরকে আমরা যেন সহজে বুঝাতে পারি, এইটার জন্য আমাদের একটা গেম বা অ্যাপস বানাতে বলা হয়েছিল। গ্লোবাল ইমপ্যাক্ট আমরা যদি তুলনা করি, যে আমরা বিভিন্ন সেমিনার বা ওয়েবিনার করেছি, এখানে শ্রীলঙ্কা থেকে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এটা পজিটিভলি নিয়েছে। এই আয়োজনে অংশ নেয় বিশ্বের 152 দেশের 8,715টি দলের 58,000 প্রতিযোগী। 30টি ক্যাটাগরিতে প্রজেক্ট সংখ্যা ছিল 5,556টি। 206টা টিমের সাথে আমাদের প্রথমে কম্পিটিশনটা ছিল। রাজশাহী রিজিয়ন থেকে আমরা এখানে ফার্স্ট হই। দেন এটা আর কি ন্যাশনাল লেভেল থেকে এটা হচ্ছে পরবর্তীতে ইন্টারন্যাশনাল নমিনেশনে গেছে। ওয়ার্ল্ড ওয়াইড আমাদেরকে আসলে সবার সাথে কম্পিট করতে হয়েছে এবং সেইখান থেকে গ্লোবাল নমিনেশন এবং গ্লোবাল জাজমেন্টের সাইড থেকে যে রেজাল্টটা আসে তার পরবর্তীতে আর কি গ্লোবাল চ্যাম্পিয়নগুলো আর কি ডিসাইড করা হয়। আলহামদুলিল্লাহ, এটা আমাদের এত বড় সুযোগ পেয়ে আমাদের খুব ভালো লাগছে। আর নাসা ভিজিট করতে তো অনেকেই চাই, কিন্তু এর পাশাপাশি পরিশ্রমও করতে হবে। পাশাপাশি আমাদের বাংলাদেশে এরকম একটা সুযোগ আর অপরচুনিটি যেহেতু স্টুডেন্টরা পাচ্ছে, আমি সবাইকে বলবো এটাতে পার্টিসিপেট করতে। এই কম্পিটিশনের মাধ্যমে আমরা অনেক সিনিয়র পার্সনদের সাথে কানেকশন বিল্ড আপ করতে পারবো। যেমন আমরা ওখানে গিয়ে বিভিন্ন কোম্পানির সাথে আমরা মিটিংয়ের মাধ্যমে তাদের সাথে কানেকশন হবে এবং এ থেকে আমরা আরও বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসরদের সাথে মিট করার অপরচুনিটি পাবো। বিশ্ববিদ্যালয়টির সিএসসি বিভাগের প্রধান আশা করছেন, টিম ভয়েজার্সের এমন সাফল্য প্রতিষ্ঠানটির পরবর্তী শিক্ষার্থীদের ভীষণভাবে অনুপ্রাণিত করবে। আমি আশা করব আমাদের বাকি স্টুডেন্টদেরকে আমি এনকারেজ করতে চাই যে এমন কম্পিটিশনে তারা আসুক। তাদের সার্বজনীন যে সহযোগিতা দরকার অবশ্যই ইউনিভার্সিটি থেকে আমরা সেটা পাবো, এটুকু আমি আশা ব্যক্ত করি। আর আমার ছাত্রদেরকে আমি সাধুবাদ জানাই, তারা যে একটা বড় প্ল্যাটফর্মে যাচ্ছে, সেখানে শুধুমাত্র বাংলাদেশ না, ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রামে নর্থ বেঙ্গলের একটা ইউনিভার্সিটি, বরেন্দ্র ইউনিভার্সিটিকে তারা উজ্জ্বল করছে। শিক্ষার্থীদের এমন সাফল্যে খুশি উপাচার্য। বিজয়ী শিক্ষার্থীরা দেশের মুখ উজ্জ্বল করবে বলে জানান তিনি। আমাদের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই যে এরকম একটা অসাধ্য বলবো, আসলে অসাধ্য সাধন করেছে, এটা তাদের নিরলস পরিশ্রম। তারা যখন এই চ্যাম্পিয়নশিপ পায় তখন আমি আসলে সিএসসির কোঅর্ডিনেটর ছিলাম। তো তারা দেখেছি যে প্রচুর পরিশ্রম করেছে। আমরা হয়তো সেই তুলনায় তাদেরকে কতটুকু সাপোর্ট দিতে পেরেছি আমরা জানি না, বাট আমরা একটা জিনিস চেষ্টা করেছি যে যত রকমের তাদের এই প্রফেশনাল ডেভেলপমেন্ট করা যায় তার জন্য যে এনভায়রনমেন্টটা, সেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। দেশের এই প্রতিযোগিতা বাস্তবায়ন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নাটোরে পরীক্ষামূলকভাবে উদ্ভাবন করা হয়েছে বায়োফিশ ফিড, যা মানবদেহের জন্য সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যকর বলে দাবি উদ্ভাবকের। দীর্ঘ গবেষণার মাধ্যমে মাছের নিরাপদ খাদ্য উদ্ভাবন করেছেন জীববিজ্ঞানী নাটোরের জিএনএম ইলিয়াস।
এই ফিড পুকুরে ব্যবহার করলে মাছের প্রধান খাবার প্লাঙ্কটন উৎপাদন বৃদ্ধি পায়। নবায়নযোগ্য খাবার হওয়ায় পানির জৈব উপাদান বৃদ্ধি করে, ফলে মাছের খাবারের পাশাপাশি হাঁসের খাবারও তৈরি হয়। বাজারে প্রচলিত মাছের খাবারের চেয়ে ব্যাপক সাশ্রয়ী ও নিরাপদ হওয়ায় মাছ চাষিদের নতুন দুয়ার খুলে দেবে বলে মনে করেন উদ্ভাবক। কাঁচা বাজারের সবজিগুলো ফেলে দেয় লোকে, সেইগুলো নিয়ে আসছে, নিয়ে এসে ওইগুলোকে কেটে কুচি করে ওইটা ব্যবহার করছে ব্ল্যাক সোলজার লার্ভির ফিড হিসেবে গ্রো করার জন্য। তো এই দুইটা জিনিস গেল। ব্ল্যাক সোলজার লার্ভি থেকে কি পাওয়া যায়? মাছের জন্য পাই হচ্ছে প্রোটিন, হাই প্রোটিন আর ফ্যাট, যেটা খুব এসেনশিয়াল আইটেম। এর সাথে আরও নিউট্রিয়েন্ট থাকবে। প্রতিটি কৃষক যারা ব্যবহার করছে তারা সবাই বলছে দিস ইজ গুড। স্থানীয় কিছু মাছ চাষি জানান, পুকুরে পরীক্ষামূলকভাবে বায়োফিশ ফিড ব্যবহার করে লাভের মুখ দেখছেন তারা। ফিশ ফিডটা মাছে দিলে মাছের মাছ বৃদ্ধি এবং সব কিছু বৃদ্ধি পায়। আমি অন্য যে কোম্পানি ফিড ব্যবহার করছি এর আগেও, কিন্তু এরকম রেজাল্ট পাইনি। বাইরে যেন ফিডগুলা মাসে 3 বছর 4 বছর লাগতো, সেটা মনে করেন এখানে 1-1.5 বছরতে হয়ে যাচ্ছে। বায়োফিশ ফিডের বাণিজ্যিক ব্যবহার মাছ চাষে সমৃদ্ধি আনবে, তেমনি মানবদেহের ঝুঁকি শূন্যের কোঠায় নামিয়ে আনতে সক্ষম হবে বলে আশা গবেষকদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নিজের স্ত্রীর কাছে ঈদগাহ মাঠ বিক্রি করে দিলেন জয়পুরহাট শালগাঁও ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক। শুধু তাই নয়, প্রাচীর সরিয়ে নেওয়ার পাশাপাশি মাটিও কেটে নিয়ে গেছেন। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে জয়পুরহাট সদর উপজেলার পুরানা পৈল শালগাঁও জয়হার পুকুরপাড় ঈদগাহ মাঠে নামাজ আদায় করে আসছেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা। হঠাৎ করেই রাতের অন্ধকারে ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফজলুল করিম ঈদগাহ মাঠের মাটি কেটে নেন। সেই সাথে সরিয়ে ফেলেন মাঠের 3 দিকে সীমানা, রূপান্তরিত করেন ফসলি জমিতে। অভিযোগ উঠেছে, ফজলুল করিম তার স্ত্রীর নামে গোপনে ঈদগাহ মাঠটি রেজিস্ট্রি করেছেন। এই ঘটনাটি জানাজানির পর ক্ষুব্ধ এলাকাবাসী। হঠাৎ করে রাতের অন্ধকারে এই ঈদগাহ ময়দানের মাটি মেসিতে এবং ভিকুতে তুলে নিয়ে চলে গেছে। আমরা সকালবেলা দেখি যে কী বাবা, ঈদের মাঠ নাই, সবাইকে সদর করে ফেলাইছে। ঈদগাহ মাঠের মাটি উত্তর এবং দক্ষিণ সাইডের বাউন্ডারি সহ প্রায় 10টি গাছ কেটে মাঠ সদর জমি চাষাবাদে উপযুক্ত হিসাবে তৈরি করেছে। এই বিষয়ে আমরা জোর দাবি জানাচ্ছি, ঈদগাহ মাঠ পূর্বের অবস্থানে আমরা ফেরত চাই। এলাকার মুসল্লিগণের নামাজের সুব্যবস্থা যাতে হয়, এটা আমাদের সকলের কাম্য। ঈদগাহ মাঠ ফেরতের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেছেন এলাকাবাসী। মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজ আদায় না করতে পারলেও আসন্ন ঈদুল আজহার নামাজ যেন এই ঈদগাহ মাঠে আদায় করতে পারেন, এমনটাই দাবি করছেন। নামাজে আমরা এখানে পড়তে পারিনি। গত নামাজের আগে এখান থেকে মাটিগুলা কেটে লেগেছে ভিকুর, এবং বহু গাড়ি ছিল। মাঠের দক্ষিণ দিকে ইটের প্রাচীর ছিল, উত্তর দিকেও ইটের প্রাচীর ছিল, এবং এখানে পশ্চিম দিকে মেহরাব ছিল। এখন মেহরাবের জায়গাটা ওই রকম আছে, মেহরাবের মাটি কাটে গেছে, কিন্তু প্রাচীরটা এখনও নিয়ে যায়নি, নিয়ে যেতে পারেনি। হয়তো যে সুযোগ পালে এই ইটা কোটাও নিয়ে যাবে, এইরকম আর কি পরিস্থিতি। এ বিষয়ে ফজলুল করিমের বাড়িতে গিয়ে দেখা না মিললেও তার পক্ষে কথা বলেছেন ভাতিজা। এখানে যতগুলা কথা বললো সমস্ত কথা হলে মিথ্যায় দেখা গেল, কারণ আমি এটা গ্রামের, আমার বাড়ির শালগ্রামে, আমি প্রত্যেকটা নামাজ এখানে আমি পড়ছি। দস্তপুরে কোনো লোক নামাজ পড়তে আসে না। এদিকে উত্তেজনা ঠেকাতে অভিযোগের পরই তদন্ত শুরু করেছেন উপজেলা প্রশাসন। যে বিষয়টি আমাদের কাছে অভিযোগ এসেছে, সেটি আমরা আমাদের যে উপজেলা সহকারী কমিশনার ভূমি, তাকে আমরা তদন্তের জন্য দায়িত্ব দিয়েছি, এবং একই বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত এবং সহকারী কমিশনার ভূমির আদালতে 2টি পৃথক মামলা চলমান আছে। এটি তদন্ত সাপেক্ষে জমির মালিকানা এবং দখল বা শ্রেণী পরিবর্তন সংক্রান্ত যদি কোনো অপরাধ ঘটে থাকে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু আশ্বাস না, সংঘাত এড়িয়ে এলাকায় শান্তি ফিরিয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের আসন্ন ঈদুল আজহার নামাজ আদায়ের সুষ্ঠু পরিবেশের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। তরল দুধ সংরক্ষণের জন্য বাণিজ্যিকভাবে মিনি চিলিং প্লান্ট স্থাপন করে সফলতা পেয়েছেন বগুড়ার মহিদুল ইসলাম। স্থানীয়ভাবে দুধ সংগ্রহের পর প্রক্রিয়াজাত করে বিক্রি করছেন দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী বড় প্রতিষ্ঠানগুলোতে। এতে বেশি দামে দুধ বিক্রি করে লাভবান হচ্ছেন স্থানীয় খামারিরা।
ফরহাদুজ্জামান শাহীর রিপোর্ট। তরল দুধ সংরক্ষণের জন্য মিনি চিলিং প্ল্যান্ট স্থাপন করে বাণিজ্যিক সফলতা পেয়েছেন বগুড়ার সারিয়াকান্দির মহিদুল ইসলাম। খামারিদের কাছে থেকে দুধ কিনে প্রক্রিয়াজাতের পর বিক্রি করে তার মাসিক আয় প্রায় 1 লাখ টাকা। অথচ একসময় ট্রাক ড্রাইভার ছিলেন মহিদুল। 16 বছর পর পেশা ছেড়ে জমানো টাকায় 5টি গাভী কিনে শুরু করেন ডেইরি ফার্ম। দিনে 50 লিটারের বেশি দুধ পাওয়া গেলেও বাজারে মেলে না কাঙ্ক্ষিত দাম। সংরক্ষণ ব্যবস্থা না থাকায় মহিদুলের মতো এলাকার খামারিদের বাধ্য হয়ে বাজারের দই মিষ্টির দোকানের বেঁধে দেওয়া দামেই দুধ বিক্রি করতে হতো। এতে লোকসান দিতে দিতে নিঃস্ব হন অনেক প্রান্তিক খামারি। একসময়ে ট্রাক ড্রাইভার মহিদুল পাবনায় দেখেছিলেন দুধ সংরক্ষণের মিনি চিলিং প্ল্যান্ট। সিদ্ধান্ত নেন সেটি কেনার। বেসরকারি উন্নয়ন সংস্থা গাকের আর্থিক সহায়তায় 700 লিটারের কুলিং মেশিন কিনে ছোট পরিসরে শুরু করেন চিলিং সেন্টার। মহিদুলের সার্বক্ষণিক সঙ্গী হন স্ত্রী মনিকা আক্তার। এতে দ্রুতই ব্যবসায় সফলতা মেলে। পরে আয়ের টাকায় আরও 2টি কুলিং মেশিন স্থাপন করেন। এখন প্রতিদিন গড়ে 100 মণ দুধ সংগ্রহের পর প্রক্রিয়াজাত করে বিক্রি করেন তারা। এসব দুধের ক্রেতা বগুড়া শহরের বড় বড় দই মিষ্টির কোম্পানিগুলো। 2020 সাল থেকে পাবনা থেকে একটা 700 লিটারের মেশিন নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওই মেশিনটা 1 বছর ব্যবহার করে ওই মেশিনটাতে আর হলো না 700 লিটার, মানে কয় মণ দুধ, 20 মণও আটে না। তারপর ওই মেশিন পরিবর্তন করে হচ্ছে একটা নিয়ে আসলাম 1500 লিটার। এটা নিয়ে আসার পরে তারপর দেখা যাচ্ছে যে এটা দেও মানে হচ্ছে না। তারপর আবার ওই যে রামচন্দ্রপুরে আছে ওইটা নিয়ে আসি। নিয়ে আসার পরে যে গত ঈদে এইটা নিয়ে আসছি। এই দুধগুলো আপনার বগুড়া শহর যাতে যাতে দুপুর হওয়া যায়। দুপুর হলে তো অনেকেরই হচ্ছে কম বয়সের দুধ, আবার কারো হাতে মানে অনেক সকালে গায়ে দেওয়া আছে। এই কারণে দুপুরবেলা যা দুধগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। আর এখন আমরা খামার থেকে কালেকশন করে এই মেশিনে ঠান্ডা করার পরে, শীতল করার পরে বগুড়া থেকে আরও যদি গাইবান্ধা, নওগাঁ এগুলোতেও দুধ দেই। এখন আর নষ্ট হচ্ছে না। সে বাইরে থাকছে, সব কাজ আমার করতে হয়েছে একা একা। এখন সে এখানেই থাকে, আমার সঙ্গে থাকে, সব দুইজন মিলে আমরা কাজ করি। প্রত্যন্ত এলাকায় চিলিং সেন্টার হওয়ায় লাভবান হচ্ছেন স্থানীয় ক্ষুদ্র খামারিরাও। সারা বছরই 55 থেকে 60 টাকায় দুধ বিক্রি করছেন মহিদুলের কাছে। একসময় লোকসানের কারণে যারা খামার বন্ধ করে দিয়েছিলেন, দুধের ন্যায্য দাম পাওয়ায় তারা আবার ঝুঁকছেন গাভী পালনে। বগুড়ার দুধ দিয়ে সারা সময় নেক্সে বেশি বাসে গেছি, এর জন্য সময় বেশি যাওয়ার জন্য একটু দুধ গন্ধ উঠছে। হয়তো দুধ দেওয়া গেলে একটাও আনতে পারিনি, দুধ ফেলে দিয়ে আসা নেক্সে। তবে এখানে কাছে হওয়াতে মনে করেন সুবিধা, আমার অনেক সুবিধা হয়েছে। এই চিলিং সেন্টার স্থাপন হওয়ার ফলে একজন খামারি প্রতিযোগিতামূলকভাবে 365 দিনই কিন্তু এখন 55 টাকা রেটে বিক্রি করতে পারতেছে। এতে করে একজন খামারির কিন্তু আয়টা বাড়ছে। PKSF এর RMTP প্রকল্পের আওতায় মহিদুলের পাশে দাঁড়িয়েছে গ্রাম উন্নয়ন কর্ম গাক। PKSF এর RMTP প্রকল্পের আওতায় আমরা মহিদুলকে সহায়তা করছি এই চিলিং সেন্টার স্থাপনের জন্য। মহিদুলের মতো আমরা আরও উদ্যোক্তাকে তৈরি করছি। ইতিমধ্যে আরও 10 জনকে এই চিলিং সেন্টার স্থাপনের জন্য সহায়তা করছি এবং এই সহায়তার ধারা অব্যাহত থাকবে। সারা দেশে মিনি চিলিং প্ল্যান্ট বসানো হলে সবার জন্য কম খরচে দুধ ও দুগ্ধজাত পণ্য নিশ্চিত করা সহজ হবে বলে মনে করেন খামারি ও উদ্যোক্তারা। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া। এবার ভুট্টার বাম্পার ফলন হয়েছে সিরাজগঞ্জের তারাশে। অন্য ফসলের তুলনায় লাভ বেশি হয় ভুট্টা আবাদে ঝুঁকছেন কৃষকরা। হিরোগুনের পাঠানো রিপোর্ট। পুরো তারাশ উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে ভুট্টার আবাদ হয়েছে। কৃষকরা এখন তাদের স্বপ্নের ফসল ভুট্টা কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে। বাজারে ভুট্টার চাহিদা দিন দিন বাড়ার কারণে ভুট্টা আবাদে এ অঞ্চলের কৃষকদের মাঝে আগ্রহ বাড়ছে। প্রতি বিঘা ভুট্টা চাষে খরচ হয় 7 থেকে 8 হাজার টাকা। কাঁচা ভুট্টা মন প্রতি 500 থেকে 550 টাকা আর শুকনো ভুট্টা মন প্রতি 650 থেকে 750 টাকা দরে বাজারে বিক্রি হয়। এছাড়া ভুট্টা গাছ গোখাদ্য এবং জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এতে বাড়তি আয় হয় কৃষকদের। লাভ বেশি হয়, এই জন্যই আমরা ভুট্টার আবাদটা বেশি করি। তারপরে ধান করি, সরিষা করি। চলন বিলের লোক আমরা ফসলের বাড়ি থাকি, কৃষক মানুষ আমরা ফসল ছাড়া কি করব। আমরা ভুট্টার আবাদ এই কারণেই করি যে ভুট্টার আবাদটাও একটা লাভজনক এবং ভালো, এবং ধরেন যেন টেনশন এবং দুশ্চিন্তা
মনে করেন যেন মুক্ত। ভুট্টা যখনই হয়ে যায় সেখন মনে করেন যেন 1 ফুট যখন হয়ে যায় সেখন আর এই ভুট্টা আর কোনো টেনশন নাই। আমরা ভুট্টার আবাদে খুব সফল। আমার 5 বিঘা জমি আছে, আমি 2.5 বিঘা তুলেছি, 50 মনের আরে ফলন পাইছি। এবছর আবহাওয়া অনুকূল থাকায় রোগবালাই নাই বললেই চলে এবং এবছরে ফলন বাম্পার। ভুট্টা আবাদে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান কৃষি বিভাগ। ভুট্টার আবাদ এটা এমন একটা আবাদ যে এর পাতা গরু খায় এবং এটার দিয়ে বিভিন্ন সাইলেজ তৈরি করা হয় এবং গবাদি পশুর ফিড তৈরি করা হয় এবং আমাদের যে ভুট্টা এটা আমাদের মানুষের বিভিন্ন খাবার ব্যবহৃত হয় এবং এটা লাভজনক হওয়ার কারণেই কিন্তু দিনে দিনে বাড়ছে। এবছর তারাস উপজেলায় 1493 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মরুভূমির ফল শাম্মাম চাষ হচ্ছে জয়পুরহাটে। বাণিজ্যিকভাবে এই ফল চাষ করে সবার নজর কেড়েছেন কৃষি উদ্যোক্তা রবিউল ইসলাম। হারুনুর রশিদের পাঠানো রিপোর্ট। ইংরেজিতে রকমেলন বলা হলেও এক এক দেশে এক এক নামে পরিচিত এই শাম্মাম। বিশেষ করে মরু অঞ্চলের দেশগুলোতে এর চাষ বেশি হয়। এবার বাংলাদেশের মাটিতে ফলটি চাষ করে ভাগ্য বদলেছেন জয়পুরহাটের রবিউল ইসলাম। এহেড সোশ্যাল অর্গানাইজেশনের প্রশিক্ষণ নিয়ে মালচিং পদ্ধতিতে ৭৯ শতক জমিতে শাম্মাম চাষ শুরু করেন এই চাষি। পোকা দমনে ব্যবহার করেছেন হলুদ ফাঁদ ও ফরমন ফাঁদ। জমিতে প্রয়োগ করেছেন গোবর ও কিছু পরিমাণে সার। ফলে শাম্মামের ব্যাপক ফলন পেয়েছেন রবিউল। এটা একটা মরুভূমির ফসল শাম্মাম। তো এটা কল্পনাই করতে পারিনি যে আমাদের এই মাটিতে এরকমভাবে চাষ করা যায়। তো এটা পরামর্শ আমাদের এসব সুনীল দাদা এসে দিল যে এটা চাষ করেন, এর পাশাপাশি অনেক পলিথিন, বীজ, যা যাবতীয় খরচা সব ওনায় দিয়ে দিছে। তো এখন চাষ করছি, ইনশাল্লাহ মাশাল্লাহ দেখতেছি অনেক গাছে ফলনও ভালো হয়েছে, বাজারে চাহিদাও ভালো। এটার ফলের ওজন মিনিমাম 1 থেকে সর্বোচ্চ 3 কেজি পর্যন্ত হয়। এটা মূলত আমাদের গ্রাম পর্যায়ে তেমন মার্কেটিং নাই, মার্কেট শহরে বেশি ভালো। আর শহরে এটা অনেকে যারা ডায়াবেটিসের রোগী আছে তারা বেশি করে ভালো খায় এটা। শুরুতে প্রতি কেজি শাম্মাম 150 টাকায় বিক্রি করেন রবিউল। এখন পর্যন্ত বিক্রি করেছেন 1 লাখ টাকারও বেশি। রবিউলের এমন সফলতায় অন্য চাষিদের আগ্রহ বেড়েছে শাম্মাম চাষে। রবিউল ভাইরা এখানে শাম্মাম চাষ করছে, আমরা এখানে অনেকদিন যাবত কাজ করি। এটা একটি লাভজনক আবাদ। আমরা শিখতেছি, আগামীতে আমরা এই শাম্মামটি চাষ করব। এই ফসলটি এবারে নতুন, কখনো চাষ করিনি, এবারে চাষ করতেছি। ফল ভালোই আছে দেখে বোঝা যাচ্ছে, এবার লাভবান হব। নিরাপদ খাদ্য উৎপাদন ও উদ্যোক্তা তৈরিতে নতুন নতুন উদ্ভাবনী ফসল চাষে সব ধরনের সহযোগিতায় কাজ করছে এহেড সোশ্যাল অর্গানাইজেশন। গতানুগতিক ফসল চাষে কৃষক যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখান থেকে কৃষকদেরকে লাভের ফিরে আনতে কৃষকদেরকে খুঁজে বের করে সেই মরুভূমির ফসল শাম্মাম চাষের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, বীজ, মালচিং পেপার, জৈব সার এবং জৈব বালাইনাশকের সহযোগিতা প্রদান করছে। 1 বিঘা জমিতে শাম্মাম চাষে রবিউলের খরচ হয়েছে 40,000 টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।